সবাইকে সমীশের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা এই পর্বের ক্লাসটা শুরু করছি। ইতিমধ্যে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা ছিল সেটা নিয়ে আমাদের আলোচনা শেষ করেছি। এই পর্বে আমরা আলোচনা করছি সিলেবাসের মধ্যে যে দ্বিতীয় ভাগটা আছে, ইউনিট 1 এর যে সেকেন্ড পার্টটা রয়েছে আমাদের, সেখানে দ্য রিলিজিয়াস মুভমেন্টস অফ 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষের মধ্যে যে রাজনৈতিক আন্দোলনের আগে যে ধর্মীয় আন্দোলন সংগঠিত হয়েছিল সেইগুলি নিয়ে। ইতিমধ্যে আমরা কিন্তু যে নতুন নতুন ধর্মের যে উদ্ভব হয়েছিল সেটা কেন হয়েছিল, তার যে পটভূমিকা বা প্রেক্ষাপট ছিল সেগুলি নিয়ে আমাদের আলোচনা শেষ করেছি, এবং সেই সঙ্গে যে মহাবীর এবং তার শিক্ষা এবং তার জীবনী সেটা নিয়েও আমাদের আলোচনা সমাপ্ত হয়েছে। আজকের পর্বে আমাদের যে আলোচনার বিষয়বস্তু আছে সেটি হলো লাইফ অ্যান্ড টিচিং অফ গৌতম বুদ্ধা, অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনী এবং তার শিক্ষা। মূলত বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন আঙ্গিক আছে সেই সঙ্গে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনের যে বিভিন্ন দিক আছে সেগুলিই কিন্তু আমরা আজকে আমাদের এই পর্বের ক্লাসে আলোচনা করব। সো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে আমি এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ক্লাসটা উপভোগ করবেন। তো প্রথম পর্বে আমরা জানি যে ভারতবর্ষে হিন্দু ধর্ম ব্যতীত জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ধর্মের কিন্তু উদ্ভবও ভারতের এই পুণ্যভূমিতে হয়েছিল। এবং গৌতম বুদ্ধর জন্ম যদিও বর্তমানে নেপালের একটা অঞ্চলে হয়েছিল, কিন্তু উনি কিন্তু আপামর, ওনাকে আমরা কিন্তু ভারতীয় বলতে পারি, অন্তত আমার পক্ষে সেটাই মনে হয়। তো প্রথমে আমরা ওনার জীবনী সম্বন্ধে একটু ধারণা নেব, যে সন্ন্যাসী হওয়ার আগে ওনার জীবন কিরকম ছিল, দিব্য জ্ঞান বা নির্বাণ লাভ করার আগে জীবনী কিরকম ছিল, তারপরে কিরকম ছিল। তো সেই মতো বিভিন্ন সুবিধা অনুযায়ী আমরা আমাদের ক্লাসটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমেই আমাদের কাছে যেটা আছে যে বুদ্ধের জীবনী। ওকে, তো এই পর্বে আছে যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। তার জীবন সম্বন্ধে কিন্তু অনেকটাই ধোঁয়াশা রয়েছে, এবং সোর্সের বা ঐতিহাসিক উপাদান বা তথ্যের কিন্তু একটা অভাব এখানে পরিলক্ষিত হয়। কিন্তু সেই সত্ত্বেও বেশ কয়েকটা সোর্স বা ইতিহাসের উপাদান আমাদের কাছে রয়েছে, যেগুলি থেকে আমরা কিন্তু ইতিহাসের পুনর্গঠন বা ওনার জীবনী সম্বন্ধে কিন্তু জানতে পারি। এবং সোর্সটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি প্রথমেই বলেছিলাম, যে ওই সময়ে কি সমস্ত ঘটনা ঘটেছিল, কি হয়েছিল সেগুলি সম্পর্কে আমার কাছে তো টাইম মেশিন নেই, আমি কি দেখতে পারবো না। সুতরাং আমি জানতে পেরেছি তৎকালীন সময়ে লেখা কিছু বইপত্র থেকে, সেটা লিটারেরি সোর্স হতে পারে, সেটা আর্কিওলজিক্যাল সোর্স হতে পারে। তবে এই ক্ষেত্রে গৌতম বুদ্ধের সময়কাল সম্পর্কে জানার জন্য মূলত আমাদের নির্ভর করতে হয় যে সাহিত্যিক নিদর্শন বা সোর্স রয়েছে, সাহিত্যিক উপাদান রয়েছে তার উপরে। আসুন আমরা একবার দেখি যে কি কি সোর্স রয়েছে যেগুলির উপরে ভিত্তি করে আমরা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে কিন্তু জানতে পারি। তো এখানে রয়েছে পালি, যে ভাষাটা গৌতম বুদ্ধের সময় খুব পপুলার ছিল। বিগত বছর এমবিবি ইউনিভার্সিটি সিলেবাসেও কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে গৌতম বুদ্ধের সমকালীন ভারতবর্ষে কোন ভাষাটা বহুল প্রচলিত ছিল। তো সেটা উইদাউট এনি ডাউট পালি ছিল। সুতরাং পালি ভাষায় লেখা সূত্রনিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স, যেগুলি থেকে কিন্তু আমরা গৌতম বুদ্ধের জীবনী থেকে জানতে পারি। তাহলে পালি গ্রন্থ কোনগুলি আছে? সূত্রনিপাত আছে, জাতকের স্টোরি আছে, সেই সঙ্গে আছে মহাবংশ এবং দীপবংশ। এবং জাতক সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম ষোড়শ মহাজনপদ পড়ানোর সময়, যে গৌতম বুদ্ধ বুদ্ধ হিসাবে জন্ম লাভ করার পূর্বে উনি যে বারবার ওনার জন্ম হচ্ছে বিভিন্ন রূপে, সেগুলি নিয়ে কিন্তু একটা উপদেশমূলক গল্প কিন্তু এই জাতকের গল্পের মধ্যে কিন্তু সংকলিত রয়েছে। ঠিক আছে, যদি তোমরা মনে করতে পারো। সেই সঙ্গে
সংস্কৃত গ্রন্থ রয়েছে। কি রয়েছে? সংস্কৃত গ্রন্থ, ললিত বিস্তার। তো এইগুলি থেকে মোটামুটি আমরা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে ধারণা পেয়ে থাকি। সেই সঙ্গে ওনার জীবনী সম্বন্ধে জানার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত। অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত, যা সম্পূর্ণভাবে ভগবান বুদ্ধের জীবনী এবং ওনার যে শিক্ষা আছে সেটার সঙ্গে কিন্তু ডিল করে। তাহলে মোদ্দা কথা দাঁড়ায় যে সত্যনিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ ইত্যাদি পালি গ্রন্থ এবং সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার, সেই সঙ্গে অশ্বঘোষ রচিত যে বুদ্ধচরিত আছে, সেইখান থেকে কিন্তু আমরা ভগবান বুদ্ধের জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি এবং তৎকালীন সময়ের ইতিহাসটাকে পুনর্গঠিত করতে পারি। ওকে, নেক্সট আসুন জন্মকাল সম্পর্কে একটু জানি। আমরা সবাই আসলে কম বেশি ভগবান বুদ্ধ সম্পর্কে ছোট ক্লাসে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন সময় স্কুলে যারা কলা বিভাগে পড়াশোনা করেছেন বা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, তারা মানে বুদ্ধ সম্বন্ধে জানবই আমরা। কারণ কি, বুদ্ধ একটা আমাদের যে হিন্দু ধর্ম হলেও যে একটা আনুষঙ্গিক জীবনের সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে। ভগবান বুদ্ধের যে গল্পগুলি আছে, কাহিনীগুলি আছে। আর ভগবান বুদ্ধের জন্ম ভারতবর্ষের বাইরে, বর্তমান যে ভারতবর্ষ আছে তার বাইরে হলেও কিন্তু ওনার যে কার্যক্রম ছিল, ধর্মপ্রচার ছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের মধ্যেই ছিল, বর্তমান ভারতের মধ্যেই ছিল। সুতরাং উনি আমাদের জীবন চৈতন্য সবকিছু ঘিরেই রয়েছেন। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে যে অনেক ক্ষেত্রে যখন বিষ্ণুর 10 অবতার আমরা আলোচনা করি, সেখানে কিন্তু অনেকেই ভগবান বুদ্ধকেও কিন্তু স্থান দিয়েছেন বিষ্ণুর একটা অবতার হিসাবে। সুতরাং এগুলি একটা এরকম ব্যাপার যেগুলি একটা ছাড়া আরেকটাকে আলোচনা করা যায় না, মানে একদম আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন উনি। তোমরা একটু চিন্তা করে দেখো যে বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছে ভারতবর্ষে এবং ভারত থেকে সেটা সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ চীন যে দেশ আছে, চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন যে রাষ্ট্রগুলি আছে, সেখানে কিন্তু প্রচুর বুদ্ধিস্ট ফলোয়ার্সরা রয়েছে এবং তাদের কাছে কিন্তু ভারতবর্ষ অত্যন্ত পবিত্র। কেন কিনা ভগবান বুদ্ধের যে কর্মক্ষেত্র, কর্মভূমি, সেটা কিন্তু ভারতবর্ষ। এবং অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে ভগবান বুদ্ধ নেপালের ছিলেন, আমি কিন্তু মনে মনে বিশ্বাস করি উনি ভারতীয় ছিলেন। ঠিক আছে, তবে যাই হোক, এবার ওনার জন্মকাল সম্বন্ধে আমরা সবাই জানি, যে আপনারা জানেন, কিন্তু যেটা আমার কাজ, কর্তব্য, আলোচনা করতেই হবে। আমি একটু মনে করিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে, যদিও আপনারা জানেন, আমি একটু একটু আবার মনে করিয়ে দেওয়ার জন্য জিনিসগুলি আবার বলছি। ঠিক আছে, তো হিমালয়ের পাদদেশে, হিমালয়ের পাদদেশে নেপালের যে তরাই অঞ্চল আছে, সেইখানে কপিলা বস্তুতে শাক্য রাজ বংশে বা শাক্য ক্ষত্রিয় বংশে কিন্তু ভগবান বুদ্ধের জন্ম হয়। এইবারে আপনি যদি আমার বিগত ক্লাসগুলি ফলো করে থাকেন বা দেখে থাকেন, সেই সময়ে কিন্তু ষোড়শ মহাজন পদ পড়ানোর সময় যখন আমি বিজি পড়াচ্ছিলাম, তখন কিন্তু আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উপজাতি গোষ্ঠীর উল্লেখ করেছিলাম। সেখানে কিন্তু বারবার আমি বলেছিলাম যে শাক্য একটা ছিল এবং যান্ত্রিকও ছিল। যান্ত্রিক হলো সেই কুল যেখানে ভগবান মহাবীরের জন্ম হয়েছিল, এবং শাক্য বংশ হলো সেই কুল যেখানে কিন্তু গৌতম বুদ্ধ জন্ম লাভ করেছিলেন। তো সেটাকে একটু বলে দিলাম আমি। তো নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর শাক্য কুলে বা শাক্য বংশে এক ক্ষত্রিয় রাজ পরিবারে কিন্তু ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। ঠিক আছে, এবং তৎকালীন সময়ে যেটা বলছিলাম যে একটা ধারণা ছিল প্রজাতান্ত্রিক রাজ্যের, ব্রিজে কিন্তু একটা প্রজাতান্ত্রিক রাজ্য ছিল এবং সেখানে কিন্তু শাক্যদের একটা অংশীদারিত্ব ছিল শাসন কাজের মধ্যে। আমি কিন্তু আলোচনা করেছিলাম, যদি আপনারা মনে করতে পারেন। ঠিক আছে, ওকে। তো ওনার পিতৃ পরিচয় কি ছিল, মাতা পিতা কে ছিলেন? গৌতম বুদ্ধের যিনি পিতা ছিলেন, উনি ছিলেন একজন নির্বাচিত রাজা, শাক্য বংশ থেকে নির্বাচিত রাজা। নির্বাচিত কেন বলছি, কারণ তৎকালীন সময়ে সেখানে প্রজাতান্ত্রিক ধারণা বা শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এবং উনার পিতার নাম ছিল শুদ্ধোধন। ওকে, আশা করি আপনারা ভুলবেন না, শুদ্ধোধন। এবং উনার মায়ের নাম ছিল কিন্তু মায়া দেবী। শুদ্ধোধন এবং মায়ের নাম ছিল মায়া দেবী। একদম যদি ইজি কোশ্চেন হয় পরীক্ষার মধ্যে আসতে পারে যে বুদ্ধদেবের পিতা মাতার নাম কি ছিল। পিতা ছিলেন শুদ্ধোধন
এবং মায়ের নাম ছিল মায়া দেবী। এবং শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর একজন নির্বাচিত রাজা, এবং উনার যে মাতা ছিলেন মায়া দেবী, উনি কিন্তু রাজকন্যা ছিলেন। কোথাকার রাজকন্যা ছিলেন? দেবদহের রাজকন্যা ছিলেন। ঠিক আছে, তো কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক এক উদ্যানে বৈশাখী পূর্ণিমায় কিন্তু ভগবান বুদ্ধ জন্ম লাভ করেছিলেন। তিথি নক্ষত্রের কথা যদি আমরা বলি, তাহলে কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব কিন্তু জন্ম লাভ করেছিলেন, এবং উনার পিতা মাতা ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধোধন এবং দবদহের, স্পেলিংটা বলতে ভুল আছে এখানে, আচ্ছা যাই হোক, রাজকন্যা ছিলেন ওনার মাতা, নাম ছিল মায়া দেবী। ওকে, আশা করি এই পার্টের মধ্যে কারোর কোনো সমস্যা নেই। আমরা নেক্সট পার্টে প্রসিড করি। এবার হলো নেক্সট যে পার্টটা আছে, যে এইবারে যে নেক্সট অংশটা আছে সেইটা হলো যে ওনার জন্মকালটা কোনটা, ওনার জন্মের সময়কালটা কোনটা। এবার সেটা নিয়েও কিন্তু যে ঐতিহাসিকরা আছে তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ বা মতনৈক্য আছে, মতের একটা অনৈক্য আছে। ঠিক আছে, অনেক ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে 544, 486 বা 386 বিসিই বা খ্রিস্টপূর্বাব্দে কিন্তু ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকই বিভিন্ন গবেষণার পর তাদের যে গবেষণালব্ধ জ্ঞান আছে তার উপর ভিত্তি করে একটা কমন বা একটা সাধারণ সালকে বুদ্ধের জন্ম হিসাবে চিহ্নিত করেছেন। এবং যেহেতু অধিকাংশ ঐতিহাসিকই এই সময়কালটাকে চিহ্নিত করেছেন, আমরা সেইটাকেই গুরুত্বের সঙ্গে দেখি। এবং সেই সালটা হলো 566 বিসিই বা 566 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, তাহলে টাইমলাইনটা কি হলো যে 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের যে তরাই অঞ্চল আছে সেই অঞ্চলে কপিলাবস্তুর এক লুম্বিনী নামক উদ্যানের মধ্যে বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধ জন্ম লাভ করেন, এবং তার পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়া দেবী। এবং জন্মের পর ওনার যে নাম রাখা হয়েছিল সেইটা রাখা হয়েছিল সিদ্ধার্থ, অর্থাৎ ওনার যে পিতৃসূত্রে বা পিতৃ প্রদত্ত নাম ছিল সেটা কিন্তু ছিল সিদ্ধার্থ। খুব কমন প্রশ্ন, যদি ইজি কোশ্চেন হয় অবশ্যই জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে সাধারণত যে বুদ্ধদেবের পিতৃ প্রদত্ত নাম বা পিতৃদত্ত নাম বা জন্মসূত্রে ওনার নাম কি ছিল, তবে সেই নামটা ছিল কিন্তু সিদ্ধার্থ। এইবারে ওনার জন্মের, শোনো তোমরা স্টোরির মতো শুনতে ভালোই লাগবে আশা করছি। ওনার জন্মের 7 দিনের পর, 7 দিনের মধ্যে, অর্থাৎ নবজাতক সিদ্ধার্থ যখন ভূমিষ্ঠ হয় তার 7 দিন পরেই কিন্তু ওনার যে মাতা ছিলেন মায়া দেবী, উনি কিন্তু দেহত্যাগ করেন বা ইহলোকের মায়া ত্যাগ করেন। ঠিক আছে, তো সেই সময় ওনাকে কে লালন পালন করে বড় করেছিলেন? মাতৃ স্নেহে ওনাকে লালন পালন করে বড় করেছিলেন মাতৃ শশা, লিঙ্কটা ভুল আছে, মাতৃ শশা হবে। এত কঠিন ওয়ার্ডে যাওয়ার দরকার নেই। মাতৃ শশা বলতে সাধারণত বোঝায় যে যিনি মাতা আছেন উনার সহোদরা বা উনার বোন, এক কথায় মাসি, এক কথায় মাসি। ঠিক আছে, যিনি কিন্তু আবার ভগবান বুদ্ধের বিমাতাও ছিলেন, অর্থাৎ ভগবান বুদ্ধের যে মা ছিলেন মায়া দেবী, উনার যে বোন ছিলেন, উনার বোনের সঙ্গে কিন্তু শুদ্ধোধনের বিবাহ হয়েছিল। সেই সূত্রে উনি আবার বুদ্ধদেবের বিমাতা ছিলেন। এবার অনেকের মনে হতে পারে যে এটা কিরকম কথা, যে মাসিকে বাবা বিয়ে করে নিচ্ছে। এটা কমন প্র্যাকটিস, যেরকম নর্থ ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে যে মামাতো বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক হয় না। আমরাও এই অঞ্চলের মানুষরাও কিন্তু মামাতো বোনের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু বিয়ে হয় না, ওরা কিন্তু বোন হিসেবে এখানে পরিচিত। কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু আমরা দেখি যে মামাতো বোনের সঙ্গে বা মাসির মেয়ের সঙ্গে কিন্তু বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়া যায়। অনুরূপভাবে তরাই অঞ্চলে যে সমস্ত এলাকা আছে সেখানে কিন্তু যারা রাজা থাকেন তারা কিন্তু উনার যে প্রধান মহিষী থাকেন বা মহারানী থাকেন, তার যে বোন আছে তাদেরকেও কিন্তু স্ত্রী হিসাবে গ্রহণ করে থাকেন। এর একটা প্রাইম এক্সাম্পল আমি এখন দিচ্ছি। এর প্রাইম এক্সাম্পল হলো বর্তমানে যে ভুটান আছে,
ভুটান দেশটা আছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, সেখানেও কিন্তু একটা সিমিলার একটা রীতি প্রচলিত আছে। কথার সূত্রে আসলে দেখে বলছি আমি, সেখানেও কিন্তু রাজা যখন বিবাহ করেন, রানী করেন, যাকে প্রধান মহিষী করেন, তার যে বোনরা থাকে তাদেরকেও কিন্তু উনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন। কিন্তু বর্তমানে যিনি রাজা আছেন ভুটানের, উনি কিন্তু বলেছেন যে আমি একটাই বিবাহ করব, বহু বিবাহ করব না, এবং সেই জন্য আমার যে স্ত্রী আছে বা মহারানী আছেন, উনার কোনো বোনকেই কিন্তু আমি বিবাহ করব না বা ওদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সুতরাং বর্তমান রাজার সময়ে এসে এই প্রথাটা অবলুপ্ত হয়েছে। উনার যে পিতা ছিলেন, এই যে কয়েক বছর আগে, কয়েক বছর বলতে 10-15 বছর আগেও হয়তোবা, বেশি থেকে বেশি হলে 15-20 বছর আগে, 2008-এ সম্ভবত উনি রাজা হয়েছিলেন। বর্তমানে যে আছে ভুটানের রাজা ওয়াংচুক, হিজ হাইনেস ওয়াংচুক, উনার যে পিতা ছিলেন, উনিও কিন্তু ওনার স্ত্রীর যে বিভিন্ন বোন ছিল, ওদেরকে কিন্তু স্ত্রী হিসাবে কিন্তু গ্রহণ করেছেন। সরি। তো এখানেও সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কমন প্র্যাকটিস, সেম এরিয়া, তরাই অঞ্চল, যে শুদ্ধোধন যে বিবাহ করেছেন মায়া দেবীকে, উনার বোনকেও উনি স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। সেই কারণেই উনার যে বিমাতা ছিল, সিদ্ধার্থের বিমাতা, উনি কিন্তু সম্পর্কে উনার মাসি বা মাতৃশশাও ছিলেন। ঠিক আছে। ওনার নাম ছিল মহাপ্রজাপতি গৌতমী। অর্থাৎ মায়া দেবীর মৃত্যুর পর বুদ্ধের যে মা ছিলেন, তখনও বুদ্ধ হননি, সিদ্ধার্থের মৃত্যুর পর ওনার যে মাতৃবিয়োগ ঘটেছিল 7 দিনের মধ্যে, তারপর তাকে মাতৃ স্নেহে লালন পালন করেছিলেন তার বিমাতা এবং একই সঙ্গে তার মাসি, যার নাম ছিল মহাপ্রজাপতি গৌতমী। এবং এই গৌতমী থেকেই কিন্তু তার অপর নাম হয়েছিল গৌতম। এম আই ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছো তো কি বলছি? উনি নির্বাণ বা বুদ্ধত্ব লাভ করার পর বুদ্ধ হয়েছিলেন। জন্মসূত্রে নাম ছিল সিদ্ধার্থ, যেটা বাবার দেওয়া নাম, পিতৃদত্ত নাম। ঠিক আছে। এবং যেহেতু মাতৃবিয়োগের পর ওনার বিমাতা এবং মাতৃশশা বা মাসি ওনাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন, সেই কারণে সেই গৌতমীর নাম অনুসারে তার কিন্তু নাম হয়েছিল, অপর নাম হয়েছিল গৌতম। ক্লিয়ার? আশা করি এইখানেও কারোর কোনো আর অসুবিধা নেই। এবার এখানে একটা স্টোরি আছে। বিভিন্ন যে বৌদ্ধ গ্রন্থ আছে সেখানে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে। কোথাও বলা হয়েছে যে যখন উনি মায়াদেবী যখন গর্ভে ভগবান বুদ্ধকে ধারণ করেছিলেন, তখন প্রায়ই উনি স্বপ্নের মধ্যে একটা সাদা রঙের হাতি, হ্যাঁ, শ্বেত হস্তি এবং কমল দেখতেন, যেটা কিন্তু একটা শুভ লক্ষণ বলে মনে করা হয়। তখন উনি শুদ্ধোধন একজন প্রফেসি করে যে জ্যোতিষকে এনে ভবিষ্যৎবাণী করেছিলেন। আবার কেউ বলে যে ভগবান বুদ্ধের জন্মের পর একজন জ্যোতিষকে ডেকে আনা হয়েছিল, এবং জ্যোতিষকে ডেকে আনার পর ওনার যখন জন্মকুণ্ডলী প্রস্তুত করা হয়েছিল, তখন ওই জ্যোতিষী একটা ভবিষ্যৎবাণী করেছিল। এবার এখানে একটু বিভিন্ন গল্পের মধ্যে একটু ডিফারেন্স আছে, যে জন্মের আগেই কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল নাকি জন্মের পরেই করা হয়েছিল। সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো যে ভবিষ্যৎবাণীটা কি করা হয়েছিল, খুব ইন্টারেস্টিং, শুনলে ভালো লাগবে। তো যে জ্যোতিষকে ডেকে আনা হয়েছিল, সে যখন ভবিষ্যৎবাণী করে, সে তার ভবিষ্যৎবাণীর মধ্যে উল্লেখ করেছিল যে এই যে সিদ্ধার্থের জন্ম হয়েছে, তার সামনে দুটো পথ খোলা আছে। হয়তো সে দিগ্বিজয়ী বিশ্ববিজেতা রাজা বা সম্রাট হবে, একজন মহান সম্রাট হবে, নচেত বা নতুবা সে একজন এইরকম সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী হবে, যে আমূল মানুষকে মুক্তির পথ দেখাবে। ঠিক আছে। সেটা শোনার পর শুদ্ধোধন কিন্তু একটু বিচলিত হয়ে পড়েছিলেন, এবং তার সন্তান যাতে সন্ন্যাসী না হয় সেই লক্ষ্যে উনি কিন্তু ভগবান বুদ্ধকে, তখনও বুদ্ধ হননি, সিদ্ধার্থকে মহলের মধ্যে যে রাজপ্রাসাদ আছে তার মধ্যে যাবতীয় সুখ সুবিধায় ভরিয়ে তাকে সেখানে আবদ্ধ করে রেখেছিলেন। কারণ কি, উনি মনে করেছিলেন যে যদি আমি আমার রাজপুত্রকে বা সন্তানকে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিতে পারি, তাহলে সে কোনোদিনও বিমুখ হবে না, বৈভব বিমুখ হবে না, জাগতিক সুখ থেকে সে কখনো মুক্তি পেতে পারবে না। সন্ন্যাসী হওয়া তো বহু দূরের কথা, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। ঠিক আছে। এবং এই স্টোরিটা আমরা এগোচ্ছি, দেখছি কিভাবে হচ্ছে কি হচ্ছে। তার জীবনী সম্বন্ধে আমরা একটু পড়েছি। তার জীবনীর মধ্যে একটা পার্ট আছে যেটাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ।
নিষ্ক্রমণ, ঠিক আছে, মহাবিনিষ্ক্রমণ। এবার হলো সেই স্টোরিটা, ঠিক আছে। তো সাধারণভাবে একজন রাজপুত্রকে যে সমস্ত শিক্ষা দীক্ষা দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছিল। সাধারণ শিক্ষা, তারপরে অস্ত্রবিদ্যা, রথ চালনা, শরীর চর্চা প্রভৃতিতে কিন্তু ওনাকে শিক্ষা দেওয়া হয়েছিল, এবং বাল্যকাল থেকে কিন্তু উনি এইসব ব্যাপারে পারদর্শী ছিলেন। যেহেতু উনি ভবিষ্যতের রাজা, ভাবি সম্রাট, তাই ওনাকে অস্ত্র চালনা শিখতে হবে, রথ চালনা শিখতে হবে, সাধারণ শিক্ষা লাগবে, এবং সেইভাবেই কিন্তু ওনাকে লালন পালন করা হয়েছিল। কিন্তু ওনার মন কিন্তু বিচলিত থাকতো, এবং বিলাস বা বৈভবের প্রতি কিন্তু তার কোনো রকম টান ছিল না। যদিও বলা হয় যে প্রথম জীবনে উনি কিন্তু এসবের প্রতি আকর্ষণ বোধ করতেন, কিন্তু কোথাও কোথাও বলা হয়েছে প্রথম থেকেই উনার মধ্যে বৈরাগ্য ছিল, ঠিক আছে। এবং দুঃখ, ক্লেশ, কষ্ট, অন্ধকারাচ্ছন্ন যে জীবন আছে সেটা কিন্তু তাকে ভাবাতো, ঠিক আছে। এইবারে আসো নেক্সট যে পার্টটা আছে সেখানে দেখি। এবার সন্ন্যাসী যখন মানুষ হয় সবার আগে কি করে? সংসার ত্যাগ করে। যার সংসার নেই সে তো সহজে সংসার ত্যাগ করতে পারবে না, দায় দায়িত্ব না থাকলে, ঠিক আছে। অনেকে দেখবে আমরা কথায় কথায় বলি, যখন কেউ বলে আমি বিয়ে করব না, তখন বলে তুই কি সন্ন্যাসী হবি, ঠিক আছে। তো বিবাহকে সবসময় সন্ন্যাসের বিপরীতে দেখা হয়ে থাকে। তো শুদ্ধোধনের মাথায় মতো এই কথাটাই চিন্তা করতো, সুতরাং উনি চেয়েছিলেন যে উনার পুত্র যাতে কোনোভাবেই সন্ন্যাসী বা গৃহত্যাগী না হয়, সেই কারণে উনি প্রথম থেকেই সচেষ্ট ছিলেন, এবং রাজপ্রাসাদের বিলাস বেশনের পাশাপাশি উনি কিন্তু সিদ্ধার্থকে খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, যাতে সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আপামর একটা সাংসারিক মানুষ হিসাবে সংসারের মধ্যে থেকে যান, এবং যে দ্বিতীয় অংশটা ছিল ভবিষ্যৎবাণীর, একজন মহান শাসক হন, কিন্তু আদৌ সেটা সফল হয়নি, ঠিক আছে। এই যে খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, কত সালে, কত বছর বয়সে বলছি আমি, দেখো পিতার ইচ্ছা অনুসারে, অর্থাৎ শুদ্ধোধনের ইচ্ছা অনুসারে সিদ্ধার্থের বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে, ঠিক আছে। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল কার সাথে? গোপা নামে এক রাজকন্যার সঙ্গে, কিন্তু সাক্ষ্যকুমারীর সঙ্গে কিন্তু ওর বিয়ে হয়েছিল। এবং কোথাও কোথাও গোপা নামটার সঙ্গে অমত প্রকাশ করে অন্য নামও বলা হয়ে থাকে। অন্য নামগুলি কি কি আছে? কোথাও উল্লেখ আছে যশোধরা, কোথাও উল্লেখ আছে বিম্বা, আবার কোথাও উল্লেখ আছে সুভদ্রকা। যদিও দুইটা নামই বেশি ব্যবহার করা হয়ে থাকে, একটা হলো গোপা এবং অপরটা হলো যশোধরা। এই দুইটা নামই কিন্তু বেশি ব্যবহৃত হয়ে থাকে গৌতম বুদ্ধের স্ত্রী হিসাবে, ঠিক আছে। তাহলে 16 বছর বয়সেই কিন্তু তাকে সাংসারিক বানানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল। কেন করা হয়েছিল? একটু আগে বলেছিলাম যে অলরেডি ভবিষ্যৎবাণী ছিল যে হয় সম্রাট নতুবা গৃহত্যাগী সন্ন্যাসী। তো বিয়ে দিয়ে দিলে গৃহত্যাগ করা কঠিন, সেই কারণেই কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সঙ্গে রাজপ্রাসাদের যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছিল সবই কিন্তু একদম উজাড় করে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং 29 বছর বয়সে কিন্তু তার একটা পুত্র সন্তানেরও জন্ম হয়েছিল সিদ্ধার্থের, এবং সেই সন্তানের নাম ছিল রাহুল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভগবান গৌতম বুদ্ধের সাংসারিক জীবন থাকাকালীন সময়ে যে পুত্র সন্তানের জন্ম হয়েছিল তার নাম কি? তার নাম কিন্তু ছিল রাহুল, ঠিক আছে। ওকে, এইবার ওনার যে গৃহত্যাগের কাহিনীটা আছে সেটা আমরা শুরু করছি। গৃহত্যাগের কাহিনীটা কি ছিল? কেন উনি গৃহত্যাগ করেছিলেন? তো বৌদ্ধ যে গ্রন্থ রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে ললিত বিস্তার, সেই গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে 4টি দৃশ্য যা দেখার পর ভগবান বুদ্ধ, তখন তিনি সিদ্ধার্থ ছিলেন, উনি কিন্তু গৃহত্যাগে উদ্যোগী হয়েছিলেন, ঠিক আছে। এবং এই 4টা দৃশ্য কি ছিল সেটা সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। তো একদিন হয়েছে কি, উনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলেন, রথে করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলেন, এবং তার যে সারথি ছিল রথের, তার নাম ছিল ছন্দক, ঠিক আছে। তো ছন্দকের সঙ্গে যখন বেরিয়ে এসেছিলেন, ললিত বিস্তার অনুযায়ী উনি 4টা দৃশ্যের সম্মুখীন হয়েছিলেন। এই 4টা দৃশ্য কি কি ছিল? হুম
এর মধ্যে প্রথম দৃশ্য ছিল জরাগ্রস্ত বৃদ্ধ, একজন বৃদ্ধ মানুষ যে জরাগ্রস্ত, বার্ধক্যের ভারে যে লুব্জ, যার চামড়া কুঁচকে গেছে, শরীরের মধ্যে নানা রকম বার্ধক্যজনিত সমস্যা আছে, সেই সমস্ত কিছু। এবং দ্বিতীয় দৃশ্য ছিল একজন অসুস্থ মানুষ বা ব্যাধিগ্রস্ত মানুষ, ঠিক আছে। এবং তৃতীয় যে দৃশ্যটা ছিল সেটা ছিল একটা মৃতদেহ, একটা মৃতদেহের দৃশ্য। এবং চতুর্থ যে দৃশ্য সে পরিলক্ষিত করেছিল সেইটা ছিল একটা আনন্দিত প্রাণ সন্ন্যাসীর, ঠিক আছে। এই চারটা দৃশ্য তাকে বিচলিত করেছিল। তখন সে যে তার সারথি ছিল তাকে প্রশ্ন করেছিল যে এই যে বৃদ্ধ ব্যক্তি আছে, সবাই কি বৃদ্ধ হয়ে যাবে? তখন ছন্দক বলেছিল যে হ্যাঁ, আপনিও বৃদ্ধ হবেন, আমিও বৃদ্ধ হব, সবাই বৃদ্ধ হব। তখন সে বিচলিত হয়েছিল যে এর থেকে বাঁচার কি উপায় আছে, এই সুন্দর চেহারা, এই যৌবন সব একদিন শেষ হয়ে যাবে। তারপর ব্যাধিগ্রস্ত মানুষ, মানুষ রোগ শোকের কাছে একদম সারেন্ডার করে দেয়। রোগ শোক হলে অনেক সময় মানুষ বাঁচতে পারে, বাঁচতেও পারে না, শারীরিক কষ্ট ভোগ করতে হয়, ঠিক আছে। তারপর হলো মৃতদেহ, যে জীবনে তুমি কতই সম্পদ নিয়ে নাও, যা কিছু সুখ পেয়ে নাও, কিছু কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। শেষকালে কিন্তু তোমাকে সবকিছু ছেড়ে ছুড়ে মৃতদেহ হতেই হবে, ঠিক আছে। এবং সর্বশেষ যে দৃশ্যটা দেখেছিল সেটা হলো আনন্দপ্রাণ সন্ন্যাসী, যে জীবনের এত দুঃখ আছে, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, এরপরেও সেই ব্যক্তি কেন খুশি, আনন্দ প্রাণ কেন? সে ছন্দককে প্রশ্ন করেছিল। ছন্দক বলেছিল সে সন্ন্যাসী, সে এই সবের ঊর্ধ্বে, সে সবকে ত্যাগ করে দিয়েছে, তার কোনো জাগতিক জিনিসের প্রতি আকর্ষণ নেই। তো এই সমস্ত দৃশ্য থেকে কিন্তু তার মনের মধ্যে একটা গভীর অনুতাপের সৃষ্টি হয়, এবং তার যে বিলাস বৈভব, রাজ পরিবার, রাজ সিংহাসন, এইসবের প্রতি একটা তার কি বলবো, একটা বৈরাগ্য চলে আসে। এবং গভীর রাত্রে সে সম্পূর্ণ তার সংসার, পুত্র, স্ত্রী, রাজ সিংহাসন সবকিছু রেখে তার যে ঘোড়া ছিল কণ্টক, সেই ঘোড়ায় চড়ে সে কিন্তু গৃহত্যাগ করেছিল, ঠিক আছে। এটা হলো তার মোটামুটি প্রথম জীবন, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা তার জীবনের দ্বিতীয় ভাগ, গৃহত্যাগের পরে কি হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।